সিঙ্গেল সেল প্রোটিন কি পড়বো আজকে আমরা পড়বো আজকে আমরা পড়বো সিঙ্গেল সেল প্রোটিন বা কি এককোষী প্রোটিন যেটাকে বলে। তো এই সিঙ্গেল সেল প্রোটিন নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো যে সিঙ্গেল সেল মানে কি সেই সব অর্গানিজম গুলো কি হবে ইউনিসেলুলার, সেসব অর্গানিজম গুলো হবে এককোষী। তাদের মধ্যে কি বিভিন্ন শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, সেই সেই যে অণুজীবগুলো, এককোষী প্রাণীগুলো, সেগুলোকে আমরা কি অণুজীবগুলো থেকে আমরা কিভাবে প্রোটিন সংগ্রহ করব, কি করে আমরা সেখান থেকে প্রোটিন পেতে পারি, তো সেইটাই হচ্ছে আজকে আমরা দেখব। তো এই সিঙ্গেল সেল প্রোটিন এটার হচ্ছে এই সিঙ্গেল সেল প্রোটিনের কে প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী উইলসন, নামগুলো মনে রাখবে, বিজ্ঞানী উইলসন। বিজ্ঞানী কি উইলসন, কত খ্রিস্টাব্দে না 1966 কি করেন প্রথম এই সিঙ্গেল সেল প্রোটিনের প্রবর্তন করেন বা সিঙ্গেল সেল প্রোটিন সম্পর্কে উনি ধারণা দেন, উনি এটার উপর কাজ করেন। তো সিঙ্গেল সেল প্রোটিন এটা এখান থেকে আমরা কি বিভিন্ন ধর জিন টেকনোলজি বা মিউটেশন কোনো ভাবে বা কোনো একটা প্রোটিন আমরা তৈরি করব কিসের থেকে সিঙ্গেল সেল মানে ইউনিসেলুলার যে অর্গানিজমগুলো, ইউনিসেলুলার যে অণুজীবগুলো আছে সেগুলো থেকে আমরা কি করব প্রোটিন তৈরি করব। ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক এই সমস্ত অণুজীবগুলো থেকে কালচারের মাধ্যমে আমরা কি করব প্রোটিন তৈরি করব, যে প্রোটিনগুলো কি মানে সেই প্রোটিনগুলো পশু বা মানুষের ক্ষেত্রে কি হবে সাপ্লিমেন্টারি ফুড হিসাবে ইউজ হবে, অনুরূপ খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড। অনুরূপ খাদ্য হিসাবে ব্যবহৃত হবে এই এই যে প্রোটিনটা সেটা কি অনুরূপ খাদ্য, যে ধরো অনুরূপ খাদ্য মানে সাপ্লিমেন্টারি, মানে কোনো কিছুর পরিবর্তে আমরা এই প্রোটিনটাকে খেতে পারি। নর্মাল আমরা মাছ মাংস খেলে যে প্রোটিন পাই, আমাদের শরীরে যে প্রোটিনের মানে ঘাটতি পূরণ হয়, সেটা কি এই সিঙ্গেল সেল প্রোটিন খেলেও সেই আমাদের সেই খাবারের ঘাটতিটা, সেই প্রোটিনের ঘাটতিটা কিন্তু লাঘব হবে। আচ্ছা, তো তারপরেই আমরা আসব এই যে সিঙ্গেল সেল প্রোটিন সেটা আমরা কি করে তৈরি করব, সিঙ্গেল সেল প্রোটিনটা আমরা কি করে তৈরি করব, কিভাবে আমরা সেটা পাবো, তার মানে কি সেটার স্টেপ, কি কি স্টেপ হতে পারে। এর আগের দিন আমরা পড়েছিলাম কি টিস্যু কালচার পড়েছিলাম, মাইক্রোপ্রোপাগেশন, সেরকমই স্টেপ আছে, কিসের স্টেপ আছে সেরকমই স্টেপ আছে এই সিঙ্গেল সেল প্রোটিন গুলো তৈরি করার। কি করে আমরা তৈরি করব, সাপোজ আমি ধরলাম কোনো একটা আমি ছত্রাক নিলাম, সাপোজ আমি নাম দিলাম স্পাইরুলিনা। আচ্ছা, এটা একটা ছত্রাক, অবশ্যই এককোষী ছত্রাক। তো এটা কি একটা নীলাভ সবুজ একটা, সরি এটা ছত্রাক, সরি এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা শৈবাল, এটা হচ্ছে একটা অ্যালগি। ওকে, এটা হচ্ছে ধরলাম আমি কি স্পাইরুলিনা একটা শৈবাল কি নীলাভ সবুজ, এর রং কি এর নীলাভ সবুজ। নীলাভ সবুজ একটা শৈবাল। তো এটা হচ্ছে একটা নীলাভ সবুজ শৈবাল স্পাইরুলিনা, এটাকে আমি প্রথমে নির্বাচন করলাম বা এটাকে আমি নিলাম। তো এরপরে আমি এটাকে কি করব, এরপরে এটাকে আমি কালচার করব, একে আমি ঠিকঠাক ভাবে খাওয়ার দেব। এর জন্য কোনো কালচার মিডিয়ামের প্রয়োজন নেই, এ যেখানে আছে সেখানেই যদি এর যদি আমি সুষম পরিবেশ তৈরি করতে পারি তাহলে কি ও আস্তে আস্তে গ্রো করবে, অনেক বেশি পরিমাণে গ্রো করবে। তো কি করলাম আমি কালচার করলাম, কালচার করলে কি হবে অনেক বেশি পরিমাণে স্পাইরুলিনা প্রোডাকশন হবে, তার মানে আরো বেশি হবে। আরো বেশি করে আমি স্পাইরুলিনাকে পাবো।
আচ্ছা, তো সেই স্পাইরুলিনাটাকে আমি কি করব, তারপর যে অনেকগুলো যে গুচ্ছাকারে আমি যে পেলাম সেগুলোকে আমি এবারে ভাঙবো টুকরো টুকরো করে, ব্রেক, মানে আমি সেগুলোকে এবার ভাঙবো, খন্ড 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 করে ভেঙে নেব। ভাঙার পরে আমি কি করব, সেই খণ্ডগুলোকে আমি বিভিন্ন প্রসেসে রান করাবো, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিয়ে যাব। সেই পদ্ধতির মধ্যে কি কি থাকবে, পদ্ধতির মধ্যে থাকবে সেন্ট্রিফিউজ, থাকবে সেন্ট্রিফিউজ, আর কি থাকবে, থাকবে ফ্লোটেশন। এগুলো একটা করে টেকনিক, টেকনিকগুলো সম্পর্কে অত ডিটেলস না জানলে হবে, শুধু মনে রাখলেই হবে যে আমরা কি কোন কোন পদ্ধতির সাহায্যে সিঙ্গেল সেল প্রোটিন আমরা কি তৈরি করতে পারি। ফ্লোটেশন, আর কি থাকবে ফ্লোকুলেশন। আচ্ছা, এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে আমি কি করলাম, এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে স্পাইরুলিনাকে আমি এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে নিয়ে গেলাম। আচ্ছা, তারপর আমি কি করব, তারপর আচ্ছা, তারপর এই সেন্ট্রিফিউজ করার পরে কি করব, সেন্ট্রিফিউজ করার পরে কি হবে, সেপারেট হয়ে যাবে। সেন্ট্রিফিউজ বা ফ্লোটেশন বা ফ্লোকুলেশন এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে সেপারেট হয় বড় ডেব্রিস, ছোট ডেব্রিস, বা বড় বড় মানে এই যে শৈবালটা আছে, শৈবালটার কি খন্ড খন্ড আমি তো করেছি, তার মধ্যে কি বিভিন্ন জিনিসপত্র রয়ে গেছে, ধরো আগাছার মতো হয়ে গেছে, সেগুলো কি হয়, সেপারেট হয়। আচ্ছা, তারপরে আমি সেগুলোকে কি করব, ফিল্টার করব, সেগুলোকে আমি ফিল্টার করব, ফিল্ট্রেশন, সেগুলোকে আমি কি করব, ফিল্টার করব। ফিল্টার করার পর আমি সেগুলোকে ডিহাইড্রেশন করব, মানে কি সেগুলোকে আমি ড্রাই করব, মানে সেগুলোকে ড্রাই করব বা ডিহাইড্রেশন করব, সেগুলো থেকে যা জল আছে সেগুলোকে আমি বের করে দেব। আচ্ছা, ডিহাইড্রেশন হয়ে গেল। তারপর ডিহাইড্রেশনের পরে কি করব, ডিহাইড্রেশন করার পরে কি, তাহলে এটা একটা ড্রাই একটা মানে কি বলবো, আগে তো ফিল্ট্রেশনের আগে পর্যন্ত কি জিনিসটা একটা থকথকে ব্যাপার ছিল, তারপর ফিল্ট্রেশন করার পর আমি ডিহাইড্রেশন করলাম, শুকনো একটা হয়ে গেল। সেইটাকে এবার আমি উৎসেচকের মাধ্যমে কি করব, ওর যে নিউক্লিয়াস যে ছিল সেই শৈবালের মধ্যে কি অনেক ক্ষতিকারক নিউক্লিক অ্যাসিডও ছিল, নিউক্লিয়াস না, ক্ষতিকারক নিউক্লিক অ্যাসিডও ছিল। তো কি করব, আমি উৎসেচকের মাধ্যমে সেই নিউক্লিয়াসটাকে সেই হচ্ছে নিউক্লিয়াস যে ক্ষতিকারক যে নিউক্লিক অ্যাসিডগুলো ছিল সেগুলোকে আমি কি করব, বাদ দিয়ে দেবো, মানে কি নিউক্লিয়াস অপসারণ করব। নিউক্লিয়াস অপসারণ, নিউক্লিয়াস অপসারণ করব কিসের মাধ্যমে, বিভিন্ন উৎসেচকের মাধ্যমে। তারপরে কি করব, নিউক্লিয়াস অপসারণ করলে কি হবে, দুটো আলাদা, প্রোটিনটা আলাদা হয়ে যাবে আর ক্ষতিকারক জিনিসগুলো আলাদা হয়ে যাবে। তার মানে কি আমি সেগুলোকে সেপারেট করব আর তারপর সেগুলোকে কি স্টোরেজ করব, তারপর সেগুলোকে আমি আমার নিত্যদিনের প্রোটিনের সাপ্লিমেন্টারি ফুড হিসাবে সেটাকে আমি ইনটেক করতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমাদের হচ্ছে কি, এই হচ্ছে প্রসেস সিঙ্গেল সেল প্রোটিন বা এসপিসি, সিঙ্গেল সেল প্রোটিন বা কি এটাকে কি বলে, এসপিসি, এস পিসি, সিঙ্গেল সেল প্রোটিন। আচ্ছা, এবার এই সিঙ্গেল সেল প্রোটিনের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি মিথিলোফিলাসের সিঙ্গেল সেল প্রোটিন কি করা হয়, মিথিলো, আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা, সিঙ্গেল সেল প্রোটিনের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মিথিওফিলাস।
সরি একটু বানানটা ভুলে হয়ে গেল। মিথিলোফিলাসের কি সিঙ্গেল সেল প্রোটিনটা কি হিসেবে, সিঙ্গেল সেল প্রোটিনটার কি নাম, এর সিঙ্গেল সেল প্রোটিনের নাম হচ্ছে প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনের নাম হচ্ছে প্রোটিন, যা কি হিসেবে ব্যবহার করা হয়, সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে প্রোটিন, যা কি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, গবাদি পশুর অনুরূপ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। লিখেই দিচ্ছি, যা হচ্ছে কি গবাদি পশুর অনুরূপ খাদ্য হিসেবে তাহলে কি এই মিথিলোফিলাসের সিঙ্গেল সেল প্রোটিনের কি নাম, প্রোটিন। তো তোমরা এটা মনে রাখবে, এই সিঙ্গেল সেল প্রোটিনের নাম কি, প্রোটিন। তোমাদের একটা এক্সাম্পল চাইতেই পারে পরীক্ষায়, তো সেটা হচ্ছে কি গবাদি পশুর অনুরূপ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব কিছু মাইক্রো অর্গানিজম আর সেগুলো সাবস্ট্রেট যেগুলো কি সিঙ্গেল সেল প্রোটিন তৈরিতে সাহায্য করে। ব্যাকুলাস মেগাটেরিয়াম, এটা কি কি হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রোটিনবিহীন নাইট্রোজেন যুক্ত যৌগ হিসেবে অ্যাজ এ সাবস্ট্রেট হিসেবে ইউজ করা হয়। আর কি ব্যাসিলাস সাবটিলিস, এখানে আছে কিছু ব্যাকটেরিয়া, আছে শৈবাল, আছে ইস্ট, আছে ছত্রাক। তো এই যে চারটা তোমরা এটা পড়ে নেবে, তোমরা একটা বইতেও পাবে। তো এই সাবস্ট্রেটগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এখানে মনে রাখার, এখানে বোঝার কিছু নেই, এখানে শুধু তোমাদের মুখস্থ করতে হবে যে কোন মাইক্রো অর্গানিজম থেকে আমি কোন সাবস্ট্রেটটা পেতে পারি অ্যাজ এ সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে। তো সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এই যে স্পাইরুলিনা, যেটা আমি একটু আগেই করালাম, সেটা কি সালোক সংশ্লেষকারী সালোক সংশ্লেষীয় কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তো তারপরে এবার আমরা আসি, এই যে সিঙ্গেল সেল প্রোটিন, এটা যে আমি তৈরি করব, এটা যে আমরা তৈরি করব, প্রডিউস করব, কিসের জন্য, শুধুমাত্র কি হচ্ছে শুধুমাত্র খাবারের জন্য, মানে শুধুমাত্র প্রোটিন ডেফিসিয়েন্সি মেটানোর জন্য না, এর আরো কিছু সুবিধা আছে, অ্যাডভান্টেজ আছে। কি, তো এর সুবিধা কি, এর সুবিধা কি কি আছে, এর সুবিধা আছে প্রথমত তো আমরা প্রোটিনের ডেফিসিয়েন্সি মেটানোর জন্য, মানে আমাদের প্রোটিনের ঘাটতি যদি থাকে সেটা মেটানোর জন্য আমরা এই সিঙ্গেল সেল প্রোটিনকে ব্যবহার করতে পারি। প্রোটিন জনিত খাবারের অভাবজনিত মানে অভাব যাতে না হয় তার জন্য আমরা সিঙ্গেল সেল প্রোটিনকে সিঙ্গেল সেল প্রোটিন আমরা ব্যবহার করতে পারি। আর কি করতে পারি, যারা ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস ডিম এই ননভেজ প্রোটিন, আমরা যেখানে প্রোটিন ম্যাক্সিমাম তো এই মাছ মাংস ডিম এগুলো থেকে আমরা পাই, তো যারা নিরামিষাশী যারা নিরামিষাশী তারা কি, তাদের জন্য এটা একটা সুবিধা। তাদের জন্য হচ্ছে কি, তাহলে যারা প্রথমত আমরা কি করতে পারি, প্রোটিনের ঘাটতি, প্রোটিনের জন্য তার মধ্যে কি যারা হচ্ছে ভেজিটেরিয়ান, যারা ভেজ, যারা সারা বছরই ভেজ খান, তাদের জন্য কি এটা একটা প্রোটিনের সোর্স, এই সিঙ্গেল সেল প্রোটিনটা। আর কি আছে, আর আছে এই সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে প্রচুর পরিমাণে, মানে প্রোটিন তো থাকে, সিঙ্গেল সেল প্রোটিন নামেই প্রোটিন আছে, আর কি থাকে, ভিটামিনস থাকে, আর কি থাকে, ভিটামিন থাকে। আর সেই তুলনায় সব থেকে, মানে সেই তুলনায় কম থাকে কি আমাদের স্নেহ পদার্থ। তাহলে কি থাকে, অধিক ভিটামিন থাকে, আর কি কম পরিমাণে, আর কি থাকে, কম পরিমাণে থাকে হচ্ছে আমাদের স্নেহ পদার্থ। কম পরিমাণে থাকে স্নেহ পদার্থ, যার জন্য কি যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কি, এই যারা হাই প্রোটিন নিতে পারে না তাদের জন্য কি এই সিঙ্গেল সেল প্রোটিনটা খুবই উপকারী। আর কি হতে পারে, আর এই সিঙ্গেল সেল প্রোটিন কোথা থেকে পাই আমরা, ইউনিসেলুলার জিনিস, ইউনিসেলুলার অর্গানিজম থেকে পাই। তো কি সেগুলো কালচার করা, সেগুলো উৎপাদন করা অনেক বেশি সহজ, সেগুলো মানে অনেকটা দ্রুত গতিতে সেগুলোকে আমরা চাষ করতে পারি। আর সিঙ্গেল সেল প্রোটিন, এই সিঙ্গেল সেল প্রোটিনটা আমরা হচ্ছে কি একটা
ল্যাবরেটরিতেই আমরা সেটাকে হচ্ছে প্রডিউস করতে পারি। তার জন্য কি আমার কৃষি জমির প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আর কি হতে পারে, আর কি করতে পারি, যদি মিউটেশনের মাধ্যমে কোনো একটা অর্গানিজমের, কোনো একটা মাইক্রো অর্গানিজমের, অণুজীবের যদি আমি জিনগত পরিবর্তন ঘটিয়ে দিতে পারি, তাহলে কি আমি আরো হাইব্রিড কোয়ালিটির, মানে আরো ভালো উন্নত মানের হচ্ছে কি তার মধ্যে থেকে আরো বেশি উন্নত মানের প্রোটিন পাবো, সিঙ্গেল সেল প্রোটিন পাবো। তার মানে কি যদি আমি মিউটেশন করিয়ে দিতে পারি কোনোভাবে, যদি আমি কোনোভাবে কি মিউটেশন করে দিতে পারি ওই সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল ইউনিসেলুলার অর্গানিজমটার মধ্যে, তাহলে কি সেই যে প্রোটিনটা আমি পাবো সেটা কি আরো বেশি পরিমাণে, অধিক মাত্রায় কি হবে, উন্নত হবে, কি হবে, অধিক গুণসম্পন্ন হবে, সেই প্রোটিনটা আরো বেশি পরিমাণে তার মধ্যে গুণাবলী থাকবে। আচ্ছা, আর কি হতে পারে, যেগুলো পোলট্রি ফার্ম যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি এই সিঙ্গেল সেল প্রোটিনটা খাওয়ানো হয়, তাদেরকে যদি খাওয়ানো হয়, তাহলে কি তাদের আরো প্রোডাকশন বেশি হয়। তাহলে কি বিভিন্ন পোলট্রি প্রাণী যেগুলো আছে তাদের মধ্যে আমি যদি এই সিঙ্গেল সেল প্রোটিনটা খাওয়াই, তাহলে কি তাদের আরো কি হবে, দ্রুত উৎপাদন হবে, তারা বেশি পরিমাণে তারা প্রডিউস হবে, তাদের কি ওজনে বৃদ্ধি পাবে তারা। আচ্ছা, আর কি হতে পারে, এই যে বেকারি, আমরা যে বেকারি জিনিসপত্র যে খাই, কেক, কুকিজ, এই যে বেকারি জাত জিনিস, সেগুলোর মধ্যে আমি যদি এই সিঙ্গেল সেল প্রোটিনটাকে ইউজ করি, অ্যাড করি, তাহলে সেখানে কি হবে, সেই বেকারি জাত খাদ্যগুলোর কি গুণাবলী বাড়বে। বেকারি জাত খাদ্যের কি হবে, গুণাবলী বাড়বে। গুণাবলী বৃদ্ধি পাবে। আচ্ছা, তো এই হলো সিঙ্গেল সেল প্রোটিনটাকে আমি ইউজ যে করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সুবিধা। আচ্ছা, যেরকম সুবিধা আছে সেরকম সাথে সাথে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, সেরকম কিন্তু অসুবিধাও আছে। কারণ কি, সব জিনিসেরই ভালো খারাপ দুটোই থাকে, কিন্তু যদি সেই জিনিসটার খারাপের তুলনায় ভালোটা অনেক বেশি হয়, তাহলে সেটাকে আমরা কি ইউজ করি। আর যদি কি সেই জিনিসটার খারাপটাই যদি বেশি হয়, ভালোটা যদি একদম নগণ্য হয়, তাহলে কি সেটাকে আমরা ইউজ করি না, সেটা আমাদের কাছে খুব বেশি কস্টলি হয়। তো এর অসুবিধাটা কি আছে যদি আমরা এটাকে ইউজ করি, প্রথমত এটা ল্যাবরেটরিতে কাজ হবে, গোটা প্রোটিন যেটা আমি তৈরি করবো সে সম্পূর্ণটা একটা ল্যাবরেটরি বেসড কাজ। তাই জন্য কি এই ল্যাবটা, যে ল্যাবে আমি কাজ করব, সেই ল্যাবটা কি হবে, খুব কস্টলি হবে, সেই ল্যাবটা খুব কস্টলি হবে। আচ্ছা, আর কি হবে, এই সিঙ্গেল সেল প্রোটিনটা যেহেতু এটা অনেকটা কি বলবো, অনেক টেকনোলজি আছে, অনেকগুলো আমরা দেখলাম প্রসেস আছে, তার জন্য কি অনেক প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন আছে। যারা এই কাজটা করবে তাদের অনেক এক্সপেরিয়েন্স হতে হবে, আর কি হতে পারে, এই সিঙ্গেল সেল প্রোটিনটা আমি যখন তৈরি করব, আমরা প্রসেসে দেখলাম যে ওই যখন আমরা সেপারেট করছি, যখন আমরা কি ডিহাইড্রেশনের পরে আমরা যখন জিনিসটাকে ডিহাইড্রেশন আগে যখন আমরা ফিল্টার করছি, ফিল্টারেশন যে স্টেজটা, সেখানে কি হচ্ছে, আমাদের ফিল্টার করার পরেও কিছু এক্সট্রা উপাদান, এক্সট্রা কিছু জিনিস আমার থেকে যাচ্ছে, যেটা আমরা কি কোনোভাবেই সেপারেট করতে পারছি না, তো সেইটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এই গেল সিঙ্গেল সেল প্রোটিনের সুবিধা গেল, ব্যবহারের অসুবিধা গেল, কেন আমরা ব্যবহার করব আর কেন তার মধ্যে ব্যবহার করলে তার মধ্যে কি কি অসুবিধা আছে। তারপরে আমরা আর একটা ছোট জিনিস পড়বো, সেটা হচ্ছে কি বায়োফর্টিফিকেশন। কি পড়বো আমরা, বায়োফর্টিফিকেশন। আচ্ছা, এই বায়োফর্টিফিকেশনটা কি, তার আগে আমরা জানি যে এই ফর্টিফিকেশন জিনিসটা কি। এই যে আমরা যে একটু আগেই পড়লাম যে সিঙ্গেল সেল প্রোটিন, তার আগে আমরা পড়েছি টিস্যু কালচার, আচ্ছা, তার আগে পড়েছি প্ল্যান্ট ব্রিডিং। তো যদি আমি কোনো একটা উদ্ভিদের মধ্যে যদি আমি কি করতে পারি, কোনোভাবে বাইরে থেকে প্রোটিন বলো, ভিটামিন বলো, বা
প্রোটিন বলো, ভিটামিন বলো, খনিজ লবণ বলো, সেগুলোকে যদি আমি বাইরে থেকে তার মধ্যে দিতে পারি তাহলে কি তার পুষ্টিগত মান বৃদ্ধি পাবে। এই যে বাইরে থেকে আমি কোনো জিনিসকে অ্যাড করছি যার জন্য ওর কি পুষ্টিগত মান বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে কি আমার ফর্টিফিকেশন, সেটা হচ্ছে ফর্টিফিকেশন। আর বায়ো ফর্টিফিকেশনটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ফর্টিফিকেশন। আর বায়ো ফর্টিফিকেশনটাকে যদি আমি এই প্রসেসটাই, যে কোনো একটা অর্গানিজম আছে, কোনো একটা উদ্ভিদ বলো বা প্রাণী বলো, তার উদ্ভিদের মধ্যে আমি যদি বাইরে থেকে প্রোটিন, ভিটামিন এগুলো তো আমি দিচ্ছি, কিন্তু সেটা যদি আমি তার জেনেটিক লেভেল পর্যন্ত তাকে যদি মডিফাই করে দিতে পারি, তার আমি এমন কোনো প্রোটিন, এমন কোনো ভিটামিন তার মধ্যে অ্যাড করলাম যে তার সে জেনেটিক্যালি মিউটেটেড হয়ে গেল, তার জেনেটিক লেভেলে চেঞ্জ এসে গেল, তাহলে সেটা হবে কি বায়ো ফর্টিফিকেশন। তাহলে বায়ো ফর্টিফিকেশনে কি হয়? জেনেটিক্যালি মডিফাই হতে হয় বা তাদের জেনেটিক পরিবর্তন আসতে হয়, সেটা হচ্ছে বায়ো ফর্টিফিকেশন। আচ্ছা, এই বায়ো ফর্টিফিকেশনের এক্সাম্পল হচ্ছে কি আয়রন যুক্ত ধান বা হচ্ছে গম, যার মধ্যে কি থাকে? আয়রন থাকে। আয়রনযুক্ত ধান, তারপর হচ্ছে জিঙ্ক, ZN, জিঙ্ক, জিঙ্ক যুক্ত হচ্ছে কি গম, ভুট্টা। আচ্ছা, আর কি হয়? আর কি থাকে? আমরা যে করলা খাই, তিতা, সেটা কি থাকে? ভিটামিন সি, ভিটামিন সি যুক্ত, সেটা কিন্তু এই বায়োফর্টিফিকেশনের মাধ্যমেই কিন্তু সেগুলো তৈরি হয়েছে। আমরা এখন এগুলো যে জিনিসগুলো খাচ্ছি সেগুলো কি আমরা এই আয়রন যুক্তই খাচ্ছি, জিঙ্ক যুক্ত খাচ্ছি, কারণ কি বহুদিন আগে সেগুলো অলরেডি বায়োফর্টিফিকেশনের মাধ্যমে মডিফাই করা হয়ে গেছে। আচ্ছা, এবার এই যে বায়োফর্টিফিকেশন, এটার ইউটিলিটি কি আছে, এটার উপকারিতা কি, আমরা এটাকে কেন করছি, তার কারণ কি কেন করছি? সাধারণ জিনিস কেন করছি, কারণ নর্মাল ধানের চাল বা ধানযুক্ত যে ধান থেকে যে সমস্ত জিনিস আমরা পাই সেগুলোর মধ্যে কি আয়রন বা সেই সমস্ত গুণাবলী কম ছিল, সেটা আমি বায়োফর্টিফিকেশন করে তার মধ্যে কি আয়রন অ্যাড করে দিয়েছি। আবার গম বা ভুট্টা, যার মধ্যে আমি কি জিঙ্ক অ্যাড করতে পেরেছি, বডিতে সবগুলো খনিজ লবণেরই প্রয়োজন আছে, মিনারেলসের প্রয়োজন আছে। তো তার জন্য আমরা কি করেছি, মানে মোদ্দা কথা হচ্ছে গুণগত মান আমরা বাড়িয়েছি। কি করেছি? গুণগত মান বৃদ্ধি পেয়েছে এই বায়োফর্টিফিকেশনের মধ্য দিয়ে। এটাই হচ্ছে আমাদের মেইন ইউটিলিটি, প্রধান উপকারিতা হচ্ছে কি গুণগত মান বৃদ্ধি পেয়েছে, আমাদের যে শস্য বা খাদ্য তার গুণগত মান আমরা বৃদ্ধি করতে পেরেছি। তো আমরা আজকে কি বললাম? তাহলে পড়লাম হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, আর পড়লাম হচ্ছে বায়োফর্টিফিকেশন। এরপরে আমাদের থাকবে এই ইউনিটের আর একটাই চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে কি মাইক্রোবস বা হচ্ছে অণুজীব। কোন কোন অণুজীব আমাদের কি কি কাজে লাগে, কেন আমরা মানে মাইক্রোবসটাকে কেন আমরা এত প্রায়োরিটি দেবো, সেটা আমরা পরের ভিডিওতে পড়বো, পরের ক্লাসে পড়বো। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।